আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি প্রবাস সংবাদ শিরোনাম। 2027 জুলাইয়ের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে আন্তঃ লেনদেন চালুর আশা, সহজ হবে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর প্রক্রিয়া। জাতীয় গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে সোমবার পর্যন্ত 21,000-এরও বেশি প্রবাসীর নিবন্ধন। 57 দেশে চলছে নিবন্ধন প্রক্রিয়া। এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। মুম্বাইয়ে নিজ বাসভবনে 89 বছর বয়সে জনপ্রিয় এই ব্যক্তিত্বের জীবন অবসান। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 2027 সালের জুলাইয়ের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে আন্তঃ লেনদেন চালু হবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর মাধ্যমে বিকাশ ও নগদ সহ যে কোনো এমএফএস এর গ্রাহক বিনা খরচে অন্য এমএফএস কিংবা অনলাইন ব্যাংকিংয়ে লেনদেন করতে পারবেন। এর মাধ্যমে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর প্রক্রিয়া সহজ হবে। গভর্নর বলেন, নগদ টাকার ব্যবহার কমানো গেলে দুর্নীতি কমবে। আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। সারা বিশ্বে আর্থিক লেনদেনের বড় অংশ নগদ টাকার ব্যবহার ছাড়াই হচ্ছে। এর পরিমাণ দিনে $9.6 ট্রিলিয়ন। তবে বাংলাদেশ এখানে বেশ পিছিয়ে। এ অবস্থার দ্রুত উন্নতি করতে চায় সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। Cash is corruption prone. Cash is hiding things. Is the instrument to hide things. It is opaque. Is not transparent. Is we have to move out of it. So the way to do it is to move towards the cashless society and towards the interoperable payment system that makes every transaction from anybody to everybody, individual to institution, institution to individual. ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করতে ঢাকায় সমঝোতায় সই করেছে বাংলাদেশ ব্যাংক এবং গেটস ফাউন্ডেশন। সবাইকে আমরা একটা সিস্টেমের মধ্যেই নিয়ে আসব এই ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে, যেটা আমরা কাজ করছি উইথ গেটস ফাউন্ডেশন। আমরা যে সিস্টেমটা অ্যাডাপ্ট করতে যাচ্ছি এটাকে বলে মোজালু। এটা পৃথিবীর অনেক দেশে এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং সেখানে ইটস এ ফাংশনাল, ইটস এ প্রুভেন টেকনোলজি। আমরা নতুন কিছু আনছি না যেটা আনপ্রুভেন, আনটেস্টেড। আমরা একটা টেস্টেড টেকনোলজিকে নিয়ে আসছি। আমরা আশা করব এটাকে আমরা আরও এক্সপ্যান্ড করতে পারবো, এটাকে আরও আমরা বাংলাদেশের কনটেক্সচুয়ালাইজ করে নিতে পারবো এবং সেটাকে বাংলাদেশের কনটেক্সটে আমরা ব্যবহার করতে পারবো বৃহৎ আকারে। কারণ বাংলাদেশের ইকোনমি অনেক বড়। দেশে প্রতিদিন 12,000 কোটি টাকার বেশি ডিজিটালি লেনদেন হয়। এটি দিনের মোট লেনদেনের 30%-ও কম। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে সোমবার পর্যন্ত 21,000-এরও বেশি প্রবাসী ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। নিবন্ধন প্রক্রিয়ায় এগিয়ে আছে সাউথ কোরিয়ার বসবাসরত প্রবাসীরা। সোমবার দুপুর পর্যন্ত প্রায় 8,000 সাউথ কোরিয়া প্রবাসী, প্রায় 5,000 জাপান প্রবাসী ও সাউথ আফ্রিকার 2,500 প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আগারগাঁও ইসি ভবনে প্রবাসী সহ 4 শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা বিষয়ে ডাক বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা হয়। প্রধান নির্বাচন কমিশনের সামনে নিবন্ধন প্রক্রিয়া সবশেষ তুলে ধরেন পোস্টাল ভোটিংয়ের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এই মুহূর্তে 57টি দেশে চলছে নিবন্ধন প্রক্রিয়া। নিবন্ধন প্রক্রিয়ার জন্য সময় বাড়ানো হয়েছে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বসবাসরত বাংলাদেশিদের জন্য। পাশাপাশি চলছে উত্তর আমেরিকা এবং ওশেনিয়া মহাদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম প্রেস সচিব গোলাম মর্তুজা। এক ভিডিও বার্তায় তিনি জানান, 15ই ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
24 থেকে 28 নভেম্বর হবে প্রবাসী ভোটারদের নিবন্ধন। ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 24 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই 54 বছরের বাংলাদেশে এই প্রথম ডক্টর ইউনূসের সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করছে। যারা এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন বা করছেন যে নির্বাচন ঠিক সময়ে হবে কিনা, তাদের উদ্দেশ্যে বলি, তাদের উদ্দেশ্য নয়, আপনারা যারা ভোটার তাদের উদ্দেশ্যে বলি, নির্বাচনটি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে 15 ফেব্রুয়ারির 2026 সালের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, সেটা নিয়ে অনেক গর্ব করেছে, সেই অর্থ বিদেশে পাচার করেছে, প্রবাসীদের বিষয়ে অনেক রকমের গল্প বলেছে, কিন্তু প্রবাসীদের স্বার্থ দেখেনি, প্রবাসীদের ভোটাধিকার দেয়নি। মাত্র 1 বছরের কিছু সময় বা 1.5 বছর সময়ের মধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করছে ডক্টর ইউনূস সরকার। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি পাকিস্তানের পেশোয়ারে। পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনী এফসি সদর দফতরে আত্মঘাতী হামলায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। দুর্ঘটনার পর পেশোয়ারে আধা সামরিক সদর দফতর এলাকা ঘিরে রাখা হয়, রাস্তা বন্ধ করে বিকল্প পথে পরিচালিত হয় যানবাহন। সহকর্মী তাসফিয়া মুজতবা জানাচ্ছেন আরও। পাকিস্তানে সোমবার সকালটি অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। সকালের ঝলমলে আলোতে পেশোয়ারে আধা সামরিক বাহিনী ফেডারেল কনস্টাবুলারির সদর দপ্তরে কর্মরত ছিল নিরাপত্তারক্ষীরা। হঠাৎ করেই যেন পরিস্থিতি পাল্টে গেল। প্রথমে সদর দপ্তরের প্রবেশপথে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এরপর আরও কয়েকজন সশস্ত্র হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে। যে 3 নিরাপত্তা সদস্য দরজায় দায়িত্ব পালন করছিলেন তারা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া সংঘর্ষে অন্তত 3 হামলাকারী নিহত হয়েছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হামলায় 2 জন আত্মঘাতী জড়িত ছিল বলে জানা গেছে। প্রথম হামলাকারী প্রধান ফটকে বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয় জন কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন। সদর দপ্তরের ভেতরে হামলাকারীরা লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করে সেনা ও পুলিশ যৌথভাবে এলাকা ঘেরাও করে অভিযান চালায়। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায় হামলায় অন্তত 6 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের দ্রুত পেশোয়ারে লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সকল আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত মাসে রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর থেকে খাইবার পাখতুনখোয়াতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের অভিযোগ এসব গোষ্ঠীকে আফগানিস্তানের তালেবান সরকার প্রশ্রয় দিচ্ছে এবং আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এসব গোষ্ঠী পাকিস্তান ভূখণ্ডে হামলা চালায়। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করছে। রোমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স ইটালি শাখার আয়োজনে প্রবাস থেকে প্রথম ভোট শীর্ষক আলোচনা সভা ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশ হয়েছে। অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বক্তারা বলেন, দেশে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। এক্ষেত্রে পোস্টাল ভোট পদ্ধতি প্রবাসীদের জন্য বড় সুযোগ, যা তাদের নাগরিক অধিকার বাস্তবায়নে সহায়ক হবে। সভায় প্রবাসীদের ভোটার তালিকায় নিবন্ধন, প্রয়োজনীয় নথিপত্র, দূতাবাসের সহযোগিতা এবং নির্বাচন কমিশনের করণীয় নিয়েও আলোচনা হয়। সংগঠনের ইউরোপ প্রতিনিধি নাজবুল বাশারের সভাপতিত্বে ও সোলাইমান সাদি ও সাজিদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন এনসিপি ইটালি শাখার আহ্বায়ক রাসেল মোহাম্মদ সহ নবগঠিত কমিটির সদস্যরা। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। আইকনিক অভিনেতা হিম্যান খ্যাত ধর্মেন্দ্র নিজের 90তম জন্মদিনের মাত্র 2 সপ্তাহ আগে সোমবার দুপুরে মৃত্যুবরণ করেন। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মধ্য দিয়ে অভিনয় জীবনে পথ চলা শুরু হয় তার। তুমুল জনপ্রিয় এই অভিনেতা মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে দর্শক আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। 1935 সালের 8ই ডিসেম্বর জন্মগ্রহণ করা ধর্মেন্দ্রর আসল নাম ধরম সিং দেওল।
তিনি শুধু একজন প্রখ্যাত অভিনেতাই নয়, একজন সফল প্রযোজক ও রাজনীতিবিদও। 1959 সালে তার বর্ণাঢ্য অভিনয় জীবনে ধর্মেন্দ্র শোলে, মা, রকি और रानी की प्रेम कहानी, मेरा गांव मेरा देश, सूरत और सीरत, बंदिनी, दुल्हन एक रात की, बाहरी फिर आएगी, अनपढ़, पूजा की फूल आंखें, दिल ने फिर याद किया सह प्राय 500 সিনেমায় অভিনয় করেন। সালে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে মা সিনেমায় অভিনয়ের পর থেকে সফল জুটি হিসেবে বহু সিনেমায় অভিনয় করেন ধর্মেন্দ্র হেমা। পরবর্তীতে হেমা মালিনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্রে তার অসাধারণ অবদানের জন্য 2012 সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অক্টোবরের শেষের দিকে ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মাত্র 12 দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ধর্মেন্দ্র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব পর্তুগালের দিকে। পর্তুগালের লিসবন শহরের কেন্দ্রীয় এলাকা থেকে প্রধান বাণিজ্যিক সড়ক জুড়ে বড়দিনের আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উৎসবের লেজার লাইট শো, ক্যারল সঙ্গীত ও শীতের রাতের বিশেষ পরিবেশ মুহূর্তেই রূপ নেয় এক উজ্জ্বল নগরীতে। পর্তুগাল থেকে আরও জানাচ্ছেন হাফিজ আল আসাদ। বছরের সবচেয়ে আলো ঝলমল মৌসুমের সূচনা হলো লিসবনে। শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে প্রধান বাণিজ্যিক সড়ক এবং ভবনগুলোতে বড়দিনের আলোকসজ্জা উদ্বোধন করা হয়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:30 হতেই একসাথে আলোয় আলোকিত হয়ে ওঠে লিসবনের আকাশ সহ প্রায় 50টি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাজতে থাকে বড়দিনের গান এবং চোখ ঝলসানো আতশবাজি এবং লাইটিং শো। এবছর বড়দিনের আলোকসজ্জাতে যুক্ত করা হয়েছে প্রযুক্তির ব্যবহার, যাতে করে শক্তি কম ব্যবহার করে আলোর গতি বৃদ্ধি করা যায়। Very nice. It's my first time here. This year I decided to came here. It's very fantastic. It's my country. It's Portugal. I love Portugal. I love my country. Welcome to my country. It's Christmas. I don't know more. Eu acho que foi muito bonito e os fogos de artifício foram muito bonitos e foi um bom espetáculo. Sim, também com o fogo de artifício e a Sara Correia a vir cá a cantar para nós. É muito importante termos artistas portugueses a representarem nestes momentos importantes. উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়া বহু বাসিন্দাই জানান, অর্থনৈতিক চাপ এবং ব্যস্ততার মাঝে বড়দিনের এই আলোয় শহরকে আনন্দের উল্লাস ফিরিয়ে দিয়েছে। আগামী কয়েক সপ্তাহ জুড়ে শহরের বিভিন্ন এলাকায় চলবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পর্যটকদের আনাগোনা। চোখ সাজানো আতশবাজি আর লাইটিং শো দিয়ে শুরু হলো পর্তুগালে নতুন বছরকে বরণ এবং খ্রিসমাসের দিন গণনা। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, পর্তুগাল থেকে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ক্যানাডায়। ক্যানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ ক্যানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে হতে যাচ্ছে শীতকালীন পিঠা উৎসব। এ নিয়ে বাংলাদেশ সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ইকবাল রহমান। তিনি জানান, নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্তাকে তুলে ধরে নানা মাতৃক আয়োজনের মধ্য দিয়ে 29শে নভেম্বর শীতকালীন পিঠা উৎসব হবে। উৎসবে হরেক রকম দেশীয় পিঠার পাশাপাশি বিভিন্ন পণ্যের স্টল থাকবে। আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, নুরুল হক, রিপন তালুকদার, নীলাঞ্জনা রায়, তাইফুর ইসলাম, রেহানা পারভিন, সুলতানুল ইসলাম, নাজমুন গফুর, মোহাম্মদ হাকিম ও অন্যরা। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। শুরুতেই কাবাডি। নারী কাবাডি বিশ্বকাপে
টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ভারত। ঢাকায় সৈয়দ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে 35-28 পয়েন্টে হারিয়ে স্বর্ণ এবং ট্রফি জেতা পূজা ও সঞ্জু দেবীর দল। সবশেষ 2012 সালে হওয়া আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মেয়েরা। শুরুতেই চাইনিজ তাইপের মেয়েরা দুর্দান্ত পয়েন্ট নিলেও ভারতের ট্যাকটিক এবং টেকনিকে শেষ পর্যন্ত পিছিয়ে রানার আপ হয় মিন লিনের দল। রৌপ্য জয়ের পাশাপাশি চাইনিজ তাইপের অধিনায়ক হয়েছেন টুর্নামেন্টের সেরা রেইডার, আর বাংলাদেশের স্মৃতি আক্তার সেরা ডিফেন্ডারের খেতাব অর্জন করেছেন। বিশ্বকাপ ইতিহাসে সেরা পারফর্ম করে ব্রোঞ্জ পদকও জিতে নিয়েছে লাল সবুজরা। আর মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন দলের সঞ্জু দেবী। প্রিয় দর্শক, ফুটবল দিয়ে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ। চীনের চংকিংয়ে এএফসি অনূর্ধ্ব-17 এশিয়া কাপ বাছাই টুর্নামেন্টে অব্যাহত রয়েছে বাংলাদেশের জয়। প্রথম ম্যাচে বড় জয়ের পর এবার ব্রুনাই দারুস সালামকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজরা। দুই অর্ধে 4টি করে গোল করেছে বাংলাদেশের কিশোররা। গোলাম রাব্বানী ছোটনের দলকে গোলের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে মাত্র 13 মিনিট পর্যন্ত। এরপর বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে একের পর এক বল পাঠিয়েছে ব্রুনাইয়ের জালে। জোড়া গোল করেছেন অপু ও রিফাত কাজী। অন্য 4 গোল করেছেন ফয়সাল, মানিক, আলিফ ও বাইজিদ। বুধবার নিজেদের তৃতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে আবারও প্রবাস সংবাদ শিরোনাম। 2027 জুলাইয়ের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে আন্তঃলেনদেন চালুর আশা, সহজ হবে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর প্রক্রিয়া। জাতীয় গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে সোমবার পর্যন্ত 21,000-এরও বেশি প্রবাসী নিবন্ধন। 57 দেশে চলছে নিবন্ধন প্রক্রিয়া। এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। বোম্বাইয়ে নিজ বাসভবনে 89 বছর বয়সে জনপ্রিয় এই ব্যক্তিত্বের জীবন অবসান। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।